সুকৃতি রঞ্জন বিশ্বাস। সুকৃতিদা পরিচয় দিয়েছি আমি যে এই লোকটি প্রায় 40-45 বছর ধরে দীর্ঘ লড়াই করছে এবং লোকটি আমার মনে আছে আজ থেকে 20 বছর আগে ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলেন এই নিয়ে আজকে যেটা নিয়ে ওরা ভাবছে বসেছিলেন এবং লোকটি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করেছেন। এই লোকটি অত্যন্ত বিচক্ষণ ভালো সুবক্তা। আমি বার্তা বোসকে বলেছিলাম, উনি বললেন হ্যাঁ সুকৃতি রঞ্জন বিশ্বাসকে একবার নিয়েছে, তার বক্তব্য আমাদের সবার শোনা উচিত। সুকৃতি রঞ্জন বিশ্বাস। মঞ্চে উপবিষ্ট মন্ত্রী মহোদয়, সাংসদ সৌগত রায় মহাশয় এবং অন্যান্যরা এবং আপনারা যারা এসছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আইনটার উপর কিছু কথা বলবো। আমি শুরুতে বলে রাখি, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নই। উদ্বাস্তু আন্দোলন, মতো আন্দোলন এইটাই করি। আমার মনে হয়েছে যে আজকে দেশের যে সার্বিক পরিস্থিতি, নানা পার্টি আছে, নানা মত আমাদের আছে, তা সত্ত্বেও আমরা বোধহয় একটা প্রশ্নে একমত হওয়া দরকার যে বিজেপিকে পরাস্ত করতে হবে। এবং এই একটা উদ্দেশ্যের জায়গা থেকে আমাকে যখনই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় বলেছেন, আমি রাজি হয়ে গেছি। আমি শুরুতে একটা কথা দিয়ে শুরু করি। কথাটা আপনাদের প্রয়োজন পড়বে, কারণ আজকে নানা কারণে নানাভাবে ভুল বুঝে উদ্বাস্তু মানুষ, বিশেষ করে তার মধ্যে দলিত মতো অংশ, তারা বিজেপির পেছনে অনেকে চলে গেছেন। তাদের সেই ভুল জায়গা থেকে ফিরিয়ে আনার একটা বড় দায়িত্ব আমাদের উপর পড়েছে এবং তাতে আমরা ডক্টর আম্বেদকরের সহযোগিতাও অনেকটা পেতে পারি। হরিচাঁদ গুরুচাঁদ আছেন, মতুয়ারা আছেন। তা আমি একটা কথা দিয়ে শুরু করি। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর 1940 সালে যখন দেশভাগ হবে, কিসের ভিত্তিতে হবে বা হবে না, এই সময় পার্টিশন অফ ইন্ডিয়া একটা বই লিখেছিলেন। গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র বইটা ছেপেছে, তার একটা উদ্ধৃতি তিনি বলছেন, আম্বেদকর বলছেন, যদি হিন্দু রাজ সত্যিই প্রতিষ্ঠিত হয় তাহলে তা নিঃসন্দেহে এদেশের জন্য চরমতম বিপর্যয়। হিন্দুরা কি বললেন সেটা কোনো কথা নয়। হিন্দুত্ব হল সমতা, মুক্তি এবং ভ্রাতৃত্বের পক্ষে ভয়াবহ বিপদস্বরূপ। সেদিক দিয়ে তা মানে হিন্দুত্ব গণতন্ত্রের সাথে বেমানান। আমি এই কথাটা দিয়ে শুরু করলাম। এইটা আমাদের বিশেষ করে নিচুবর্গের মানুষ যারা, তাদের এটা বলা দরকার যে বিজেপি যে হিন্দুত্বের স্লোগান দিয়েছে সেটা গোটা দেশের জন্যে, গোটা জাতির জন্যে অত্যন্ত ক্ষতিকারক। তারপরে আমি নিয়ে কিছু কথা বলবো। মানে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ক্যাপ ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আইনে পাস হলো। এটা হলো। এক সেকেন্ড আপনাকে ইন্টারভেন করছি আমি আমার কর্মীদের পক্ষ থেকে। সেটা হচ্ছে এই আপনি যে কথাগুলো বলছেন, আমার মনে হয় কর্মীদের পক্ষ থেকে আমিও আমার নিজের বোঝার সুবিধার জন্যে জেনে নিতে চাইছি। আপনি যে প্রথম প্রতিপাদ্যটা বললেন আম্বেদকরকে কোট করে, সেটা যদি আমাদের সামনে একটু ব্যাখ্যা করেন তাহলে কর্মীদের সামনে বুঝতে সুবিধা হবে। যদি একজন ইসলামের তত্ত্ব অনুযায়ী যদি কেউ মুসলিম রাষ্ট্র গঠন করার কথা বলে, সেটা যদি দোষের না হয়, তার যদি দোষের হয় বা না হয়, তাহলে কেউ যদি একজন হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কথা বলে, তাহলে সেটা কোথায় দোষের বা না দোষের, সেটা একটু কর্মীদের সামনে যদি একটু ব্যাখ্যা করেন। ডেফিনেটলি আমরা আমি আমাদের সবার হয়ে বোঝার সুবিধার জন্য আপনাকে আমি এটা ইন্টারভেন করলাম, আপনাকে মার্জনা করলাম। ব্রাত্যবাবু যেটা বলছেন, আমরা ইসলামিক রাষ্ট্র বললে আমরা সবাই আপত্তি করি। আমার মনে হয় আমরা এখানে যারা আছি সবাই একমত যে আমরা ইসলামিক রাষ্ট্রের পক্ষে নই। স্বাভাবিকভাবে ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা যদি করি, যে যুক্তিতে আমরা করি, আমরা একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথা যারা বলেন, একই যুক্তিতে আমাদের তার বিরোধিতা করা উচিত।
এবং এভাবে আমাদের মানুষের কাছে বিষয়টা বার্তাটা নিয়ে যাওয়া দরকার। আসলে ভারতবর্ষ একটা দেশ, সুদীর্ঘকাল থেকে বিভিন্ন ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ আমরা একসঙ্গে আছি। আমাদের এখানে আমরা যেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলি, সেটা হলো এই যে আমরা প্রত্যেকের ভাষা, সংস্কৃতি, ধর্ম, চিন্তা, চেতনা এগুলো নিয়ে আমরা বাঁচব, আবার আমরা একসঙ্গে থাকব। এই সহনশীলতাই হচ্ছে আমাদের এত বড় যে ভারত রাষ্ট্র যা আজকে ঐক্যবদ্ধ আছে, তার মূল কথা কিন্তু এখানেই। এইটাকে যদি আমরা স্বীকার না করি, আমরা যারা ধর্ম বর্ণ ভাষা যে কোনোভাবে হোক যারা সংখ্যাগরিষ্ঠ, তারা যখনই আমার মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, স্বাভাবিকভাবেই একটা প্রতিরোধ ভেতর থেকে কাজ করবে এবং এইটাই একদিন আমাদের দেশটাকে টুকরো টুকরো করে দিতে পারে। আমি এই নিয়ে অনেক কথা বলা যায়, আসলে বিষয়টা খানিকটা লম্বা, আমি ওদিকে আর বেশি না গিয়ে আপনাদের কাটা নিয়ে কিছু কথা বলি। ক্যাব এখন কা হয়েছে। কাটা কি? কাটা আপনারা দেখুন, ছোট্ট একটা লাইনের একটা আইন। 2003 সাল আপনারা হিসাব করুন, 1999 সালে বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন 2004 সাল পর্যন্ত, 99 থেকে 4। এইটাই 5 বছরের প্রথম সরকার বিজেপির। তার আগে 13 দিন 13 মাস দুটো পর্যায়ে গিয়েছিল। প্রথম সুযোগে তারা নাগরিকত্ব আইন সংশোধন করে। অনেক বিষয় আছে, আমি তো সবগুলো বিষয়ে যাচ্ছি না। আমি 3টে সেকশনের কথা বলবো। তার একটা সেকশন হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন। আমাদের দেশের সংবিধান এবং 1955 সালের যে নাগরিকত্ব আইন, সংবিধান এবং নাগরিকত্ব আইনে বলা হয়েছিল যে জন্মসূত্রে নাগরিকত্ব হবে শর্তমুক্ত, কোনো শর্ত তার সঙ্গে যুক্ত হবে না। তার মা বাবা কোথাকার কে জানার দরকার নেই। ভারতের মাটিতে কেউ জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। এই আইনটাকে 2টো ধাপে শর্ত যুক্ত করা হয়েছে। 2003 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার এই জন্মসূত্রে নাগরিকত্বের যে ধারা সেটা সংশোধন করে বললেন, ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেই আর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না, যদি না ওই শিশুর মা এবং বাবা দুইজনেই আইনত ভারতের বৈধ নাগরিক না হন। এখানে মতুয়া ভাইরা আছেন এবং আমরা এখানে অনেকেই আছি যারা পূর্ববঙ্গ থেকে এসেছি। অধিকাংশই আমরা এসেছি, আমার মা বাবা যদি এখানে আইনসম্মতভাবে নাগরিকত্ব না নিয়ে থাকেন, তাহলে গভর্নমেন্ট বলতে পারে সেই উদ্বাস্তু মানুষটি ভারতের নাগরিক নন। তার ছেলে মেয়ে যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, যেহেতু মা বা বাবার নেই, তিনি নাগরিক নন, ফলে তার ছেলে মেয়ে ভারতের নাগরিক হবে না। তিনি যদি না হন, তাদের যে নাতি নাতনি হবে তারাও ভারতের নাগরিকত্ব পাবে না। ফলে এই যে ধারা, এইটা একটা অত্যন্ত অমানবিক ধারা তৈরি হয়েছে। এবং এই আইন যেটা পার্লামেন্টে তৈরি হয় 2003 সালে, আমরা বলেছি, আমরা মতুয়ারা, আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, আমরা সুপ্রিম কোর্টেও মামলা করেছি। মামলাটা এখন সংবিধান বেঞ্চে 5 সদস্যের সংবিধান বেঞ্চে পেন্ডিং। আমরা বলেছি এই শর্তযুক্ত করা কনস্টিটিউশনের মূল নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ সেখানে বলেছে শর্ত মুক্ত, এখানে শর্ত যুক্ত করা হয়েছে।
আমরা এই ধারার বিরোধিতা 2003 সাল থেকে করে আসছি। আমরা বহু আন্দোলন করেছি আমাদের সাধ্যমতো। 1 নম্বর। 2 নম্বর হলো 2(1)(b). 2(1)(b) একটা সেকশন আমাদের নাগরিকত্ব আইনে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হলো, বিজেপির আমলে হয়েছে। এইটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এই ধারাতে অনুপ্রবেশকারী কারা তার সংজ্ঞা দেওয়া হয়েছে, ডিফাইন করা হয়েছে। তাতে বলা হয়েছে যে কেউ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কেউ ভারতে যদি বিনা পাসপোর্টে কেউ এসে থাকেন বা অনুমতি ছাড়া কেউ যদি এসে থাকেন, তিনি ভারতে অনুপ্রবেশকারী এবং এই অনুপ্রবেশকারীরা কোনো অবস্থাতেই ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী নয়। এইটা পাশ হয়েছে 2003 সালে, আইনে পরিণত হয়েছে 2004 সালের 3 ডিসেম্বর রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে। আপনারা শুধু একটু হিসেব করুন, মানুষকে একটু বলেন যে এই আইনে আসলে কাদের অনুপ্রবেশকারী বলা হলো। আমরা প্রত্যেকেই জানি দেশভাগের পর কিছু মুসলমান মানুষ ভারত থেকে পাকিস্তানে চলে গেছেন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে, এখন বাংলাদেশ চলে গেছেন। আবার তার থেকে অনেক বেশি সংখ্যক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন তারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন, বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। ফলে যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী, এই কথা বলার মানে হলো কার্যত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টানদের যারা বিনা অনুমতিতে পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছেন তাদের অনুপ্রবেশকারী বলে দেওয়া হলো। হিন্দু দরদের কথা বলে আসলে বিজেপি হিন্দুদেরই অনুপ্রবেশকারী বলে আইন তৈরি করলো। এই আইন কিন্তু, এরকম আইন 2003 সালের আগে ভারতে ছিল না। আমাদের এই কথাটা গ্রামে গঞ্জে মানুষকে বোঝাতে হবে যে এরা হিন্দু দরদের কথা বলে, কিন্তু এইভাবেই হিন্দুদের তারা সর্বনাশ করছে। আর এর সাথেই বা যেটা যুক্ত করলো, 2 নম্বর বললাম, 3 নম্বর সেটা হচ্ছে 14A ধারা বলে একটা ধারা তৈরি করলো। 14A ধারা হলো ভারতবর্ষে এনআরসি করতে হবে, নাগরিক পঞ্জি তৈরি করতে হবে। আইনের বইটা আছে, এখানে বলেছে কম্পালসারিলি তৈরি করতে হবে। এই 3টে আইন, অন্যান্য আইনের সাথে 3টে আইন নিয়ে আমরা 2003 সাল থেকে বিরোধিতা করছি। কারণ এই যে আইন যা শুনলেন, অনুপ্রবেশকারী যা বললো, এই অবস্থায় যদি এনআরসি হয় তাহলে পূর্ববঙ্গ থেকে আসা একটা মানুষও তাদের নাম নাগরিক পঞ্জির অন্তর্ভুক্ত হতে পারে না, কোনো ক্রমেই পারে না। ফলে আমরা তখন থেকেই এনআরসির বিরোধিতা করছি, আজও করছি। আর এইটা করতে গিয়ে আমাদের আসামের যে অভিজ্ঞতা, আমাদের দেশের আইনে যারা এই দেশের ভূমিপুত্র তাদের তো বেনাগরিক হওয়ার কথা নয়, করারও কথা নয়, কিন্তু আসামের যে অভিজ্ঞতা আমরা পেয়েছি, সেখানে বিজেপি গভর্নমেন্ট রাজ্যে, বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রে, সেখানে যেভাবে এনআরসি তৈরি করার পথ পদ্ধতি, ডকুমেন্টের কথা বলা হয়েছে, তাতে এদেশের বহু ভূমিপুত্র যারা, তারাও সেই কাগজপত্র জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। আসামেও হয়নি, সারা ভারতে এনআরসি হলেও এটা সম্ভব হবে না। ফলে এই এনআরসি বর্তমান অবস্থায় যদি হয় তাহলে দেশের মধ্যে একটা বড় অরাজকতা তৈরি হবে। এদেশের ভূমিপুত্ররা তো অনেকেই বাদ পড়বেন, ওপার বাংলার উদ্বাস্তু একজনও তাদের নাম এর ভিতর অন্তর্ভুক্ত হতে পারে না। ফলে এই আন্দোলন যখন চলছে, এখানে সৌগত দা আছেন, ওনার নিশ্চয়ই মনে আছে, আমরা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে আমরা একবার 12-14 জন এমপিকে নিয়ে কনভেনশন করেছিলাম, উনি এসেছিলেন। তার আগে সন্ধ্যাবেলায় ওনার বাড়িতে আমাকে ডেকেছিলেন, আমরা অনেকক্ষণ আলোচনা করেছিলাম, কাগজপত্র দিয়েছিলাম, আমরা বহুদিন আন্দোলন করছি। এখন প্রশ্ন হলো
এই আন্দোলন করতে করতে তারা বলল আমরা 2016 সালে 15ই জুলাই তারা একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 এটা আনলো, যেটা সামান্য এদিক ওদিক করে এই যে 2019 তৈরি হয়েছে। তো সেখানে আমরা 2016 সাল থেকেই বলছি, আমরা জেপিসিতে, আমার মনে আছে সৌগত দাও জেপিসির মেম্বার ছিলেন, আমরা সাক্ষ্য দিতে গেছিলাম, আমাদের ডেকেছিল আমাদের সংগঠনকে, আমরা সেখানেও বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই যে বিল, এই বিলে হিন্দু মুসলমান এইভাবে উল্লেখ করাটা অনুচিত, এটা ঠিক নয়। আমরা জেপিসিতে এবং আমাদের স্মারকলিপিতে দাবি করেছিলাম যে আপনারা ওখানে লিখুন, উদ্বাস্তু লিখুন, না হলে লিখুন ভিকটিম অফ পার্টিশন, দেশভাগের শিকার যারা, এভাবে আপনারা করুন। আমাদের দেশে এই রকমভাবে হিন্দু মুসলিম উল্লেখ করে এটা করা ঠিক নয়। এমনকি এরকমভাবে আইন করলে আপনারা হিন্দুদের সহযোগিতা করার কথা বলছেন, হতে পারে সুপ্রিম কোর্টও হয়তো কেউ চ্যালেঞ্জ করলে বাতিল হলেও হতে পারে, জানি না কি হতে পারে, কিন্তু হতে পারে। তো আমরা এগুলো সেখানে বলেছিলাম, আমরা এই ক্লজটার বিরোধিতা করেছিলাম। আর যেটা আমরা বলেছিলাম সেটা, আইনটা আপনারা একটু খেয়াল করুন, এই যে অ্যামেন্ডমেন্টটা বা এই যে আইনটা, এটা হচ্ছে ওই যে 2003 সালে 21B যে ধারাটা করলো, যাতে বলল যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন পার্সি সবাই অনুপ্রবেশকারী বিনা পাসপোর্টে আসলে, এবারের যে যে অ্যামেন্ডমেন্টটা, তাতে শুধুমাত্র বলেছে একটু খেয়াল করুন, বিজেপির তৈরি করা আইনে একটা অ্যামেন্ডমেন্ট বলেছিল 2003 সালে হিন্দু বৌদ্ধদের আমরা অনুপ্রবেশকারী বলেছিলাম, ওই ধারা থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি মানে অমুসলিমদের ওই ক্লজ থেকে আমরা রেহাই দিলাম, আর কিচ্ছু নেই। বলেছে অমুসলিমদের ওখান থেকে রেহাই দিলাম, মানে আমরা 2003 সালের পূর্বের অবস্থায় ফিরে গেলাম। 16 বছর ধরে বিজেপি যেভাবে আমাদের চটকেছে, যে সর্বনাশ করেছে 16 বছর ধরে, আজকে সেইটাকে রিভার্স করেছে, তাও অংশত, পুরোটা না করে বলছে আমরা হিন্দুদের উদ্ধার করে দিলাম। আসলে এই কথাগুলো আমাদের আজকে নিয়ে যেতে হবে, এটা নতুন কিছু নয়। 16 বছর আগে আমাদের অনুপ্রবেশকারী বলেছিল, আজকে নানান রকম চাপে পড়ে অবস্থা বিপাকে পড়ে আজকে তারা বলছে যে আমরা সেইটা প্রত্যাহার করলাম, হিন্দুদের আর অনুপ্রবেশকারী বলা হবে না। হ্যাঁ, এবং তার মধ্যে আবার লিমিটেশন 2014 সালের 31শে ডিসেম্বর। এটা একটা না, এইটাতেও আরো গোলমাল আছে, এইটা করার সময় আবার ওরা 2015 সালে একটা গেজেট নোটিফিকেশন করে কটা শর্ত উল্লেখ করেছিল, সেই গেজেট নোটিফিকেশনটা আবার আইনের মধ্যে ঢোকানো আছে। তাতে বলছে যে ওপার বাংলা থেকে যে উদ্বাস্তুরা এসেছেন, শুধু মতুয়া না, মতুয়া উচ্চবর্ণ নিম্নবর্ণ সবাই যারাই এসেছেন দেশান্তরিত হয়ে, বলছেন যে আপনারা নাগরিকত্বের জন্য দরখাস্ত করতে পারবেন, মানে 2003 সালের আগে যেমন ছিল, কিন্তু এবার আবার শর্ত যোগ করা হলো। শর্তটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, এবং এই শর্তের কারণে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, বাঙালি যারা 64 সালে টালে কিছু এসেছিল, সেটেলমেন্ট পেয়েছিল, সেরকম ওই সময় দরখাস্ত করা ছিল, ওই যেটা 32,000 যেটা এখন ওই যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট করছে না পিলভিট ইয়েতে, আমরা এটা জানি যে ওই সেই অত কাল আগে 64-65 সালে যে অ্যাপ্লিকেশনগুলো পড়েছিল পেন্ডিং, তার কিছু এখন ওরা ডিসপোজ অফ করার জন্য এটা বলছে। মানে আমি বলছি, আমরা যাদের এখানে উদ্বাস্তু বলে মনে করছি, সেই বাঙালি উদ্বাস্তুদের একজনও নাগরিকত্ব পাবে না, একজনও পাবে না। এবং এইটা আমরা বলছি পাবে না, আবার প্রধানমন্ত্রী বলছে যে সবাই পাবে। ফলে সাধারণ মানুষ কিন্তু আমার কথার থেকে প্রধানমন্ত্রীর কথায় গুরুত্ব দেবে, যদিও তিনি সবসময় মিথ্যা কথা বলেন, সেটা আলাদা কথা, কিন্তু তবুও সেটা তার একটা প্রধানমন্ত্রী বলে কথা, একটা ওয়েট আছে।
কিন্তু বিষয়টা শুনেন, আমার কথা আপনার শোনার দরকার নেই। মোদি অমিত শাহ যে ভাষণ দিচ্ছে, দিলীপ ঘোষ ভাষণ দিচ্ছে, ওটা ভুলে যান। মোদির গভর্নমেন্ট কি লিখেছে আপনারা এইটা শুধু একটু দেখুন, আমার কাছে এখানে রয়েছে। জেপিসি রিপোর্টটা প্রকাশিত হয়েছে আমাদের ভারতের লোকসভা সেক্রেটারিয়েট 7 জানুয়ারি 2019 সালে ওটা পাবলিশ করেছে। 7 জানুয়ারি 2019 সালে মোদির গভর্নমেন্ট, তার 33 পাতা যদি আপনারা দেখেন, যদি কেউ মনে করেন এখান থেকে জেরক্স করে নিয়ে যাবেন, কারণ লোকে অনেক সময় বিশ্বাস করতে চায় না, এমনভাবে তারা প্রচার করছে সংঘ পরিবার। তো সেখানে বলছেন যে জেপিসিতে, মানে যেখানে সৌগত দারা ছিলেন, তারা একদিন বলেছে, মোদির স্বরাষ্ট্র দপ্তর এবং আইন মন্ত্রককে বলেছে, আপনারা আপনাদের ফাইলপত্র নিয়ে আসবেন, আমাদের কিছু প্রশ্ন আছে, তার জবাব দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক এসেছে, আসলে 30 জন এমপি ছিলেন জেপিসিতে, 20 জন লোকসভার, 10 জন রাজ্যসভার, বিভিন্ন দলের। তারা জিজ্ঞেস করেছেন যে আপনারা বলছেন যে এই বিল পাশ হলে উদ্বাস্তুরা সব নাগরিকত্ব পেয়ে যাবেন, তা কতজন মানুষ এতে উপকৃত হবেন? লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রক, মোদী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক লিখেছে 31,313 জন ইমিডিয়েট বেনিফিশিয়ারি হতে পারেন, পাবেন বলেনি, পারেন। 31,313 জন। আমার মনে হয় 13 জন বাঙালি আছেন কিনা সন্দেহ। পশ্চিম পাকিস্তান থেকে যে সিন্ধি, পাঞ্জাবি, শিখরা আসেন, তারা এখানে এসে আছেন, এটা মূলত তাদের হিসাব। তার মধ্যে বলেছে এতজন হিন্দু, এতজন শিখ, এটা বলে দিয়েছে ব্রেকআপটাও। তো বলছে এরা কারা এই 31,313 জন? বলছে এরা হলো তারা যারা দেশ ত্যাগ করে এসে ভারত সরকারকে লিখে জানিয়েছে যে তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অত্যাচারিত হওয়ার আশঙ্কায় দেশ ত্যাগ করেছেন। যারা এসে জানিয়েছেন, বলে কোথায় জানানোর ব্যাপার? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, FRO, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, আবার রিজিওনাল অফিসটা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সেখানে এসে যারা লিখে জানিয়েছে যে আমরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছি, গভর্নমেন্ট তাদের লং টার্ম ভিসা দিয়েছে, 5 বছর, 7 বছর, 10 বছর ভিসা দিয়ে দিয়েছে। এই 31,313 জন তারা। তখন বলছে আর এত মানুষ, তাদের কি হবে? মোদি সরকার লিখে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর যে যারা এসে এইভাবে জানাননি তাদের পক্ষে আজকে আর এটা প্রমাণ করা কঠিন, ডিফিকাল্ট বলেছে, অসম্ভব বলেনি, রিপোর্টে ডিফিকাল্টি লিখেছে, কঠিন যে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন। তো বলছে তাহলে কি হবে? তখন বলছে, দেখবেন রিপোর্টে আছে, দে উইল হ্যাভ টু প্রুভ দ্যাট দে আর রিলিজিয়াস পারসিকিউটেড, মানে তাদের অবশ্যই প্রমাণ করতে হবে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন, না হলে হবে না। তাহলে প্রথম এই যে কন্ডিশন, আপনারা যারা আছেন এবং আপনারা ভাবুন, মতুয়াদের, উদ্বাস্তুদের একটু ভাবান যে এইটা কি প্রমাণ করা সম্ভব? ফলে একদিকে দরখাস্ত করার অধিকারটা ফিরিয়ে দিল 16 বছর পর, আর একদিক দিয়ে সেটা কিন্তু কেড়েও নিল, বন্ধ করে দিল। এটা একটা ধাপ্পা ছাড়া কিছু নয়। ফলে এই কথাগুলো তাকে বলতে হবে, এটা সম্ভব নয়। আর আপনারা বোঝেন, অফিস আদালতে অনেকে কাজ করেন, অফিস আদালতে দৌড়দৌড়ি করার অভ্যাস আছে। যখনই বলছে 3টে দেশ থেকে আসলে আপনি সুযোগ পাবেন, এইটা ইনডাইরেক্টলি বলে দেওয়া হলো যে আপনি কোন দেশ থেকে এসেছেন তার একটা প্রমাণপত্র আপনার লাগবে। কোনো অফিসার যতক্ষণ ফাইল রেডি না হবে সেখানে সই করবে না। আজকে মোদি গভর্নমেন্ট আছে, কালকে কে থাকবে ঠিক নেই, চাকরি তো তাকে 30-40 বছর করতে হবে। ফলে বলবে বাংলাদেশে তুমি যশোরে বাড়ি ছিল, তার একটা প্রমাণ দাও। কি প্রমাণ দেবেন? প্রমাণ দেওয়া সম্ভব না। যদি কেউ দিতেও পারেন, কারোর যদি ওদিকে আত্মীয় স্বজন থাকে, প্রমাণ দিলে হবে না। গভর্নমেন্ট অফিসাররা বলবে তুমি তো বললে
তা তো অথেন্টিকেশন দরকার, সেটা তো ভেরিফাই করতে হবে। আমরা হাই কমিশন অফিসের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, তারা দেখুক আপনি ওখানে বাস করছেন কিনা, করতেন কিনা, আপনি সন্ত্রাসবাদী কিনা, চোর ডাকাত বদমাশ কিনা। এগুলো না দিয়ে আমরা কি করে নাগরিকত্ব দেব? বাংলাদেশ গভর্নমেন্ট তারা বলে আমার দেশের লোক ও দেশে যায় না, তারা কোনোদিনের রিপোর্ট দেবে না। তার মানে কাজ এটা হয়েছে, এইটাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা যারা বাঙালি উদ্বাস্তু বিভিন্ন সময়ে এসেছি, আমাদের নাগরিকত্ব পাবার কোনো পথ খোলা নেই। কিন্তু দিলীপ ঘোষ এবং অন্যান্যরা তারা বলছেন কোনো কাগজপত্র লাগবে না, তাই তো বলছে এখন। কিন্তু দেখেন কতগুলো জিনিস একটু খেয়াল করুন। এই আনন্দবাজারটা হলো 10 ডিসেম্বরের, এই যে অমিত শাহ ছবি দেওয়া। দেখেন আমি রিপোর্টগুলো কিভাবে হচ্ছে একটুখানি আমি সবাইকে একটু খেয়াল করতে বলছি। আনন্দবাজার হেডিং করেছে নাগরিকত্ব প্রমাণে চাই না নথিপত্র, এইটা হচ্ছে হেডিং। তারপরে লিখেছে প্রয়োজন নেই কোনো রেশন কার্ডের, লাগবে না কোনো নথিপত্র, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীরা আবেদন করলেই পাবেন নাগরিকত্ব। এটা শুরু করেছে। এবার দেখেন তারপরের প্যারাগ্রাফটা আপনারা একটু খেয়াল করুন। বলছেন আজ নাগরিকত্ব বিল সিএবি নিয়ে বিতর্কের শুরুতে অমিত শাহ মূলত বাংলার শরণার্থীদের আশ্বস্ত করে বললেন কোট, এবার কোট আনকোটটা দেখেন, মানে ঠিক যা বলেছে সেটা কি বলেছে এবার শুনুন। বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি, রেশন কার্ড থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। যে অমুসলিম শরণার্থীরা ভারতে শরণ নিয়েছেন তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, আনকোট। আমরা কিন্তু প্রথমটুকু পড়ে জেনে গেছি যে কিছু লাগবে না। আর সংসদে মিথ্যে কথা বললে তো নানান রকম স্বাধিকার ভঙ্গ এটা সেটা হয়। সেখানে তিনি সত্যি কথাটাই বলেছেন, বলেছেন আবেদন করতে কিছু লাগবে না। উনি আবেদন করার পর্যন্ত কিচ্ছু লাগবে না আবেদন করার জন্য। আসলে আবেদনটা করাবে ওরা 2021 সালের আগে করে, তারা বাংলাটা দখল করার জন্যে যা খুশি তাই বলবে। তারপরে মশাই এবারে দরখাস্ত করলে, দরখাস্ত করার পরে পাড়ার নেতাদের, বিজেপি নেতাদের আপনি বলবেন দাদা হলো না তো, 3 বছর হয়ে গেল। তো ওরা বলবে আরে জানো না কাস্ট সার্টিফিকেট করতে গেলে 1-2 বছর লেগে যায়, এটা সিটিজেনশিপ সার্টিফিকেট দিল্লি থেকে আসবে, সময় লাগবে না। 5 বছর 7 বছর 2-3টে ইলেকশন পার হয়ে গেল, তারপরে কে কোথায় থাকবে ঠিক আছে নাকি? একদম লাইনটা হলো এই। এবং এই কথাগুলো যদি আমরা মানুষকে না বোঝাতে পারি তাহলে আজকে উদ্বাস্তু মানুষ শুধু নয়, যেভাবে তারা করছে, শুধু মুসলমানও নয়, মুসলমান তো জানি আমরা বিজেপির প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা দলিত মানুষ, নিরক্ষর মানুষ, গরিব মানুষ, এই সমস্ত মানুষেরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে আজকে কার নিয়ে আলোচনা করতে গেলে এই কথাগুলো, এই আইনের ব্যাপারটা বক্তৃতা করে বোঝানো এবং বোঝা দুটোই কঠিন, তবুও আমাদের তো পথ নেই, কারণ বিপদ আমাদের শিওরে এসে গেছে। এইটা হচ্ছে কার প্রশ্ন। এইবার এর সঙ্গে যে ব্যাপারটা আজকে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আসছে, যে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আমার কাছে বই আছে। এই বইতে আপনারা যদি দেখেন, আমি পড়ে শোনাচ্ছি না, কেউ 60 টাকা দাম, আপনারা ওই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের পাশে গেলেই পেয়ে যাবেন। এটাতে পরিষ্কার লিখেছে, মানে এ রুলসেই লিখে দিয়েছে যে এনআরসি করার নিয়ম হলো, আসামটা বাদ দেন, ওটা হচ্ছে আসলে অকাল বোধন, ওটা তো অন্য সময় হয়েছে। এনআরসি করার পদ্ধতিটাই বলেছে রুলসে, যে প্রথমে এনপিআর হবে, এনপিআর বাড়ি বাড়ি ঘুরে ডাটা সংগ্রহ করবে। এই যে ডাটা তারা সংগ্রহ করবে, তার উপর ভিত্তি করে যারা
ডাউটফুল সিটিজেন, যাদের সন্দেহ করবে, মানে ওই কালেকশনের সময় যারা কালেকশন করবে তাদের একটা ক্রাইটেরিয়া বলে দেবে, এইগুলো চাইবেন, যে দিতে পারবে মিটে গেল, যে দিতে পারবে না আপনি একটা ডি লিখে নিয়ে চলে আসবেন, আর কিচ্ছু বলতে হবে না। ফলে ওই যে ডাউটফুল তার লিস্ট তৈরি হবে এবার ওই এনপিআর থেকে, সেইখান থেকে এনআরসি হবে। কি করে এনআরসি হবে তাও বলে দিয়েছে। এই যে ডাউটফুল যারা, তাদের নিয়ে তালিকা তৈরি হবে, তালিকা তৈরি করে জানিয়ে দেওয়া হবে, যারা বাদ পড়বেন তারা এসডিও অফিসে, ওই যেভাবে ভোটার তালিকা সংশোধনের সময় হয় সেখানে আপনারা হিয়ারিংয়ে যাবেন। সেই হিয়ারিংয়ের পরেও যদি আপনারটা না হয় আবার জেলায় ডিএম অফিসে একটা হবে। এইভাবে এই রুলসে এখানে সব বলে দিয়েছে কিভাবে এনআরসিটা হবে। ফলে হতে পারে, হতে পারে না। মোদি পার্লামেন্টে কি বললেন, রামলীলা ময়দানে কি বললেন, কথাটা এইটা নয়। আমাদের দেশের যে কোনো কারণেই হোক, নেতারা নানান জায়গায় নানান রকম বলে থাকেন। আমরা বলছি আপনারা নিয়ম কানুন, তথ্য, রুলস, অ্যাক্ট এইগুলো একটু কালেক্ট করে, কিছুই না 5-7টা পাতা জেরক্স করে একটা সেট করে নিয়ে যারা আপনারা এই ক্যাম্পেইনটা করবেন তারা একটু বাড়িতে পৌঁছান। আমার ধারণা মানুষ সঠিক বিষয়টা জানতে পারবেন। না হলে আমাদের দেশে মানুষের একটা বড় রকমের বিপদ। আর লড়াই লড়তে গেলে আপনারা নিজেরাও বোঝেন, অর্ধেক জেনে একটা লড়াইয়ে শেষ পর্যন্ত জেতা যায় না, একটা পর্যন্ত হয়তো হয়। হ্যাঁ, লড়াইয়ে যদি জিততে হয় তাহলে সমৃদ্ধ হতে হবে, নিয়মকানুন জানতে হবে, আইন কানুন জানতে হবে। আমার যদি কিছু দুর্বলতাও থাকে সেটাও আমাকে জানতে হবে, লড়াই করতে গেলে এটাও জানা দরকার। তবু আমি বলি, আমি রাজনৈতিক নেতা যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করি, দেখুন এই 70-73 বছরে উদ্বাস্তু প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট পার্টি ক্ষমতায় এসেছে, অনেকেই অনেক ভুল করেছেন। প্রায় প্রত্যেকটা গভর্নমেন্ট কিছু না কিছু তাদের ত্রুটি বিচ্যুতি ছোট বড় আছে। আজকে সেইগুলো নিয়ে, মানে আমি বললাম মরিচঝাপি, উনি বললেন আর একটা, এইগুলো না করে, কারণ ত্রুটি বিচ্যুতি হয়েছে, নানানভাবে হয়েছে, জানার জন্য কিছু হয়েছে, না জানার জন্য কিছু হয়েছে। আজকের অবস্থায় বিজেপি বিরোধী যে শক্তি, তারা এইটা না করে আজকে একমাত্র পিন পয়েন্ট করা যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই, সেই লড়াইয়ের পরে তারপরে আবার বিভিন্ন সংসদীয় রাজনীতিতে নিজেদের মধ্যে লড়াই করার সুযোগ আছে, সেটা করা যাবে, সময় পাওয়া যাবে। কিন্তু দেশটা যদি না বাঁচে, দেশটা যদি ঐক্যবদ্ধ না থাকে, জাতি যদি না বাঁচে, তাহলে তো আর অন্য সুযোগগুলো থাকে না। আজকে সেই জন্যই বিজেপি বিরোধিতার প্রশ্নটা সামনে রেখে সবাই মিলে আসুন আমরা একসঙ্গে ঝাঁপাই, এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনাকে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে আমি জানতে চাই, সেটা হচ্ছে মতুয়া ধর্ম, সেটা কি হিন্দু ধর্মের একটা অংশ না হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন কোনো ধর্ম? আমরা যদি মতুয়া ধর্ম নিয়ে আলোচনা করি, মতুয়া ধর্ম সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ বলছি, এক কথাই বলছি, মতুয়া ধর্মের যে দর্শন, ইডিওলজি, তাতে এটা একটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা ধর্ম। মানে হিন্দু ধর্মটাকে যেমন বলেছে বেদ বিধি নাহি মানি না মানি ব্রাহ্মণ, এই যে কথা, বেদ বিধি না মানলে তারা আর হিন্দু থাকে না। শাস্ত্র সম্পর্কে বলছে যে ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ, ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র, বলছে একটাও শাস্ত্র না, ও হচ্ছে বিজ্ঞাপন যন্ত্র। ব্রাহ্মণের বিজ্ঞাপন করেছে, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণের সবাই উপঢৌকন দাও, ব্রাহ্মণের সবাই শ্রদ্ধা করো, সম্মান করো। ফলে আপনি যদি হরিচাঁদ ঠাকুরের এই মৌলিক নির্দেশগুলো যদি আমরা বলি, তাহলে এইটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা দর্শন। তাহলে তাই হয়, তাহলে এক মিনিট আমি বলছি যে মতুয়া ধর্মের তো এইটা বোঝা উচিত, যেখানে বিজেপি এত তীব্র মনুবাদী, এবং আপনি যে তত্ত্ব দিলেন রোহিত ভেমুলা থেকে শুরু করে যে দলিত সেকশন আছে তাদের সবাইকে তো গলায় হয় দড়ি দিতে হচ্ছে, নয় তাকে মারছে। তাহলে মতুয়াদের যে এক অংশ বিজেপিকে বিশ্বাস করছে, তারা সত্যি কোন লজিকে করছে? তাদের কোনো লজিকই থাকে না। হ্যাঁ, এটাও একটা বড় প্রশ্ন যে এই জায়গা থেকেও হিন্দুত্ববাদের বিরোধিতা করা মতুয়াদের একটা দর্শনগত জায়গা থেকেই একটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। সেটা তো মতুয়াদের বুঝতে হবে। সেইটা আপনারা কেন মতুয়া আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছেন, আমরা যেমন এখানে রাজনৈতিকভাবে আমাদের কর্মীদের আমরা যারা কর্মী আমরা বুঝতে চাইছি,
আপনাদের ওখানেও তো এটা বলা উচিত যে অন্তত কোনোভাবে বিজেপিকে বিশ্বাস করা যায় না, না এই প্রশ্নে কারণ দর্শনগতভাবেই যায় না, রাজনীতি তো দূরের কথা। যে ভুল এই আম্বেদকর পন্থীরা বা যোগেন মণ্ডলরা যে মুসলিম লীগকে ভুল বিশ্বাস করে যে ভুল করেছিল, সেই একই ভুলের ঐতিহাসিক পুনরাবৃত্তি তারা আবার ঘটাচ্ছে। তত্ত্বটা তো ওইখানে নিয়ে